প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। খানিকটা বলতে পারেন যে রিমার স্ক্যানার এর ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছি। কারণটা হচ্ছে, গত 2-3 দিন যাবত আমাকে মেইলে এবং ইনবক্সে একটি ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ভিডিওটির সত্যতা কি। যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিষয়টি হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টে কি শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে কোনো আলাপ হয়েছে। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আলাপ করার কথা নয়, এই বিষয়গুলো খুব অতি ঠুনকো বিষয় এবং খানিকটা আমার কাছে ছেলে খেলাও মনে হয়, যার দরুন আলাপ করতে চায় না, কিন্তু তারপরেও যারা আমাকে পাঠাচ্ছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলবার চেষ্টা করেছি এবং ওভারঅল সব মানুষের জন্য। কারণ জ্ঞান বুদ্ধিতে বোঝার ক্ষেত্রে মানুষে মানুষে স্বল্পতা থাকে, বেশি থাকে। আমি সব মানুষের জন্য ওভারঅল যেটি বলবো যে এই ভিডিওটা আসলে একটি অসত্য ভিডিও এবং একটি ফেক ভিডিও। এটি একটি ক্রিয়েটেড ভিডিও। নিকট অতীতে শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের আলাপ ভারতীয় পার্লামেন্টে হয়নি। ভিডিওটা খেয়াল করলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা, বা শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি, কিংবা আরো বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে। আসলে পার্লামেন্টের বক্তব্যে এইভাবে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় না যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিংবা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইত্যাদি। এইভাবে কোনো পার্লামেন্টে কখনোই কোনো কথাবার্তা হয় না। এই ভিডিওটা এআই এবং কণ্ঠ পাঞ্চ করে ভিডিওটা বানানো, এটি একটি গুজবমূলক ভিডিও, এটি সত্য কথা। তবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে গত ফেব্রুয়ারিতে একটা আলাপ হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে আছেন, কিংবা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিনা, কিংবা ভারত সরকারের অবস্থান কি, এসব বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা জানতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে ফেরানো, প্রধানমন্ত্রী বানানো ইত্যাদি এসব কিন্তু আলাপ হয় না। এগুলো প্রকাশ্যে আলাপ আসলে হয় না। তবে এই ভিডিওটা যতই গুজব হোক আর যেটি হোক, এই গুজবটা এই মুহূর্তে ছড়ানোর একটি প্রধানতম কারণ বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে। বাংলাদেশের ইতিহাসে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে, তৎকালীন পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে কখনো ঘটেনি। যার দরুন এখন ঘটছে, এমন বিশৃঙ্খলা ঘটছে, যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল যুগে ভাইরাল হবার জন্য এমন একটি ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি মানুষের মনে দাগ কাটছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন। ফিরে আসবার জন্য, শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে মুখিয়ে আছে। কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক, গুজব হোক, যেটি হোক, এটি ক্রিয়েটেড, এটি গুজব। এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটত, তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত। ও হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তা করতে পারেন না। কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে, এমনটা পাবেন না। কাজে এটি গুজব। আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে, শেখ হাসিনাকে তীব্রভাবে ফিল করছে। ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না।
বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না। মুক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে, বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে, এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না। ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে। এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত। এই ক্যান্সারটি ভারতের শরীর, আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতে বিস্তার লাভ করতে পারে। ক্যান্সার বহুমুখী ক্যান্সার, যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে ইতিমধ্যে চাপ প্রয়োগ করা শুরু করেছে। সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি বন্ধ, স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানে বাংলাদেশের পণ্য বন্ধ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছে, আর বিস্তারিত বলবো না। সেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে। বাংলাদেশকে বাৎসরিক ভারত কমপক্ষে 4-4.5 বিলিয়ন ডলারের একটা চাপে ফেলেছে। 4-4.5 বিলিয়ন ডলার বেনিফিট হতো বাংলাদেশ, সেই চাপে কিন্তু ফেলেছে। বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধ বাংলাদেশি ভারতে যারা বসবাস করে, ভারত পুশব্যাক করছে। এই যে গত 3 দিনের মধ্যে, গত বৃহস্পতিবারেও বিমানে করে গুজরাট থেকে অবৈধ 250 বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছে, যাদেরকে পুশব্যাক ইতিমধ্যে করা হয়েছে বা করা হবে। এরকম পুশব্যাক অহরহ চলছে, অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ভারত, এবং আগামী দিনে আরো নানা রকম ট্রিটমেন্ট শুরু হবে। আমি বাংলাদেশকে ক্যান্সার বলেছি, ক্যান্সার বহুমুখী অর্থে। বাংলাদেশে ভারত বিদ্বেষের চাষ হয়, বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদেরও চাষ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় 36 জন জঙ্গি ধরা পড়েছে। গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তার আগে বাংলাদেশের একটা ইউনিট প্রধান, একটা ইউনিটের পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এগুলো কি? এগুলো জঙ্গি পৃষ্ঠপোষকতা। আপনি যদি বলেন যে এই সরকারটি জঙ্গি পৃষ্ঠপোষকতায় নেপথ্যে জঙ্গিরা আছে, এই যে জুলাই আগস্ট সময়কালে যে আন্দোলনের নামে যেটি হয়েছিল সেটি আসলে জঙ্গিবাদের প্রভাবও ছিল। ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, এগুলো কি সহ্য করবে? সহ্য করবে না। একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। সামনের দিনগুলোতে এভাবেই চলতে থাকতে পারে না। ভারত এটি বুঝে গেছে যে ইউনূস সরকারকে দিয়ে, ইউনূস সরকারের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না, যার দরুন নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করছে। এবং এই নিয়ন্ত্রণ আরোপের চূড়ান্ত পদক্ষেপই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন। সেই বিষয়ে নেপথ্যে কাজ চলছে। ভিডিও হঠাৎ করে এইভাবে ভিডিওতে বলা হয় না, এগুলো ধীরে ধীরে কাজ চলে একটা পর্যায়ে এসে ফেরবার বা বাংলাদেশে পরিস্থিতি তৈরি করবার একটা পরিস্থিতি তৈরির নেপথ্যে কাজ চলছে। এটুকুই বলবো। যে ভিডিওটা দেখেছেন সেটি আসলে গুজব। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, বাঁচতে হলে সংবিধান ধ্বংস করতেই হবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমরা আলাপটি শুরু করবার আগে, কথাটি শুরু করবার আগে এই মুহূর্তে সংবিধানের ভাগ্য নিয়ন্ত্রক আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আমরা আগে সবাই মিলে, যারা দর্শক এবং আমরা সবাই মিলে আলী রিয়াজ সাহেবের বক্তব্যটা শুনে আসবো, তারপরে কথা বলবো। সংবিধানকে ভায়োলেট করা হয় নাই, ফলে সংবিধানে আছে
এটাই চূড়ান্ত কথা। এই বিবেচনার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি এখানে প্রকাশ্যে বলি, আমরা সকলে আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসছেন। আজকে জুলাই মাসের 2 তারিখ, আমরা এখানে এসেছি কিভাবে? সংবিধানের মধ্যে দিয়ে আসি নাই। এই সংবিধানে আছে বলে এটা মানে সমুন্নত রাখতে হবে, আমাদের মনে হয় মানসিকতা থেকে বেরোতে হবে। আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন যেগুলো সংবিধানে নেই। আদারওয়াইজ এখানে আপনারা যারা বলে আসছেন আদালতের হিসাবটা বাদ দেন, 7 এবং 7-এর ক এবং 7-এর খ ভায়োলেট করিনি আমরা। গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে, সংবিধানকে ভায়োলেট করে হয় নাই? 7-এর পর ক্লিয়ার ভায়োলেশন দিয়ে হয়েছে। ধরুন আপনারা বলছেন যে কমিটির মধ্যে যা আইন আছে তার মধ্যে পরিবর্তন করুন, তো সেটাও তো আসলে এক অর্থে সংবিধানের বাইরে গিয়েই বলতেছেন। ফলে মানে কিছু বললেই যদি আমরা ধরে নিই যে আমরা সংবিধান ভায়োলেট করব না, আমি এখানে প্রকাশ্যে বলি, আমরা সকলে আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসছেন। দর্শক, ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ তার বক্তব্য শুনলেন। অপরাধের কাঠগড়ায় নিজেই নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন, নিজেকেই বলছেন যে আমি সংবিধান লঙ্ঘন করে আজকে এই জায়গায় এসেছি। সংবিধান লঙ্ঘনের শাস্তি কি আপনি আমি সবাই জানি। এই শাস্তিটাই আজকে তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। 5 অগাস্ট সময়কালে কিংবা 8 অগাস্ট সময়কালে সরকার গঠন হয়েছে, তার পরবর্তীতে বিভিন্ন কমিশন গঠিত হয়েছে, ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। তখনও এরা ভাবছিল যে না, ভালোই সবকিছু ভালোই হয়ে যাবে। কিন্তু আজকে সংবিধানকে ধ্বংস করতে গিয়ে নানা রকম জটিলতায় পড়ে যাচ্ছে। এই জটিলতায় পড়বার কারণে আজকে সংবিধান ধ্বংস করবার শীর্ষ ব্যক্তিত্ব আলী রিয়াজের কণ্ঠে এ ধরনের বক্তব্য বেরিয়ে আসছে যে আজকে আমরা সংবিধান লঙ্ঘন করে এই জায়গায় এসছে। সংবিধান লঙ্ঘন করলে কি হয় আমাদের সংবিধানের 7-এর ক ধারায় সুস্পষ্ট করে বলা হয়েছে। আলী রিয়াজও সেটি বলেছেন। আমরা আপনাদের সবাইকে একটু স্মরণ করিয়ে দেই, আমরা নিজেরা একটু আরেকবার রিভিউ করি। আমরা জানি, তবু একটু রিভিউ করি যে কি শাস্তি হয়, কি পানিশমেন্ট হয়, সেটা একটু জানা দরকার। আবার নতুন করে আমরা একটু মনে করি বিষয়টা। সংবিধানের প্রথম ভাগে, প্রজাতন্ত্র ভাগে বলা হয়েছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে। সংবিধানের 7-এর ক অনুচ্ছেদের 1-এ বলা হয়েছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো সাংবিধানিক পন্থায়। 1-এর আবার কতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা 7-এর কয়ের 1-এরই আবার খতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। সংবিধানের 7-এর কয়ের 1 বললাম, এবার 7-এর কয়ের 2-এ কি বলা হয়েছে? 2-এ বলা হয়েছে কোনো ব্যক্তি 1 দফায় বর্ণিত, অর্থাৎ 7-এর কয়ের 1 দফায় যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলোতে আবার কয়ে বলা হয়েছে কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা খতে বলা হয়েছে কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতাই হইবে। 7-এর কয়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ দণ্ড যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শাস্তি। আজকে ডক্টর ইউনূস নিজে
ডক্টর ইউনূসের সরকারে যারা আছেন, ঐকমত্য কমিশনে যারা আছেন, এমনকি এই যে সমন্বয়করা, প্রত্যেকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মতো অপরাধ করে ফেলেছেন, যার কারণে আজকে মূল মাথা ব্যথা এই সংবিধানটি ধ্বংস করে দিতে হবে। সংবিধানের ৭ ক, বিশেষ করে এই ৭ ককে ভেনিশ করে দিতে হবে, যাতে ভবিষ্যতে আজকে একটা পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা পাল্টে গেলে যদি এটা রিসেট বাটন চাপানো হয়, ডক্টর ইউনূসের ভাষায় বলে রিসেট বা রিভার্স করে, তাহলে আজকে যারা সরকারে আছেন, উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্য, প্রধান উপদেষ্টা, এই যে বিভিন্ন কমিটি যারা কাজ করছেন, তারাই কিন্তু সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করবার মতো অপরাধ করেছেন। এই লঙ্ঘন করবার অপরাধ করলে সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে, আমাদের ৭২-এর সংবিধানে। এই ৭২ সংবিধান এত উন্নত একটি সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং পৃথিবীর বিভিন্ন দেশের এটি বিশাল গবেষণা করে আমাদের রাজনীতিবিদরা, আমাদের পার্লামেন্টারিয়ানরা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা দীর্ঘ আলাপ আলোচনা করে এই সংবিধানটি রচনা করা হয়েছিল। আজকে সেই সংবিধানটি বাদ দেওয়ার মূল কারণ, ধ্বংস করবার মূল কারণই হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো থেকে বাঁচবার একটি প্রচেষ্টা। সেই প্রচেষ্টা থেকেই আজকে সংবিধান ধ্বংস করবার সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। না হলে সর্বোচ্চ শাস্তিতে শাস্তি যোগ্য অপরাধ করে ফেলেছেন, নিজেই স্বীকারোক্তি শুনলেন। সংবিধান নিয়ে মহানায়কের ভূমিকা পালন করছেন যিনি বর্তমানে, তিনি স্বীকারোক্তি দিলেন। এজন্যই সংবিধান ধ্বংস করতে হবে, আসলে অন্য কিছু না। আমাদের শাসনতন্ত্র, আমাদের সংবিধান চেঞ্জ করে আমাদের যে বিরাট কিছু হয়ে যাবে, বিরাট উন্নত হয়ে যাব, আমরা আমেরিকা হয়ে যাব, ইউরোপ হয়ে যাব, তা কিন্তু নয়। মূল মাথা ব্যথাই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানো। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আজকে ১১ মাসে এই কাজটি করতে পারেনি, শেষ পর্যন্ত এটি পারে কিনা, আসলে কার জয় হয়। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা বলতে পারেন যে এটা একটা খেলা দেখছি আমরা। এই খেলার জয় পরাজয় কোন দিকে? মির্জাপুর যে জয়ী হবে নাকি নবাব সিরাজউদ্দৌলা জয় হবে? ২৬৮ বছর আগে নবাব হেরে গিয়েছিল, মির্জাপুর জয়ী হয়েছিল। আজকে কি হতে যাচ্ছে? আজকে সেটি দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, আসলে কে জয়ী হচ্ছে। আমরা অপেক্ষা করব এবং দেখব শেষ পর্যন্ত কি হয়।